আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাদের প্রতিনিয়ত যে রেকর্ডেড লাইভ ক্লাসগুলো আছে, সেই লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে উপমহাদেশে কিভাবে ইসলাম এসেছে, অর্থাৎ বা উপমহাদেশে যে ইসলামিক শাসন বা এই যে ইতিহাস, আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমাদের যে বেসিক নলেজটা রয়েছে সেটা আরো বেশি বাড়াতে পারো। আমরা কিন্তু বেসিক ক্লাসে আলোচনা করেছি সেই গল্পগুলো, সেই কনসেপ্টগুলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আজকের ক্লাসে চলো আমরা দেখা যাক যে কি নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, উপমহাদেশে আমরা একটু আগেই বলছিলাম যে উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে বা ইসলামিক যে আবির্ভাব, সেটা কিন্তু নিয়ে আমরা আজকের যে আলোচনাটা আমরা গুছিয়েছি। তোমরা যদি দেখো যে এইটা নিয়ে যে আমরা বেসিক ক্লাস আলোচনা করেছি, আর বেসিক ক্লাসের আলোচনার সাথে এটা তোমরা যদি একটু অ্যাড করে পড়ো, আশা করি যে তোমাদের একটা ভালো ফলাফল তোমরা পাবা। বিগত বছরে এডমিশনের প্রশ্নের সমাধান। ওকে, তো দেখো প্রথমেই প্রশ্ন রয়েছে, প্রথম বাংলা জয় করেন কে? অর্থাৎ এখানে অনেকজন আছে, দেখো প্রত্যেকে কিন্তু মুসলিম, অর্থাৎ ইসলামী শাসন। এখানে দেখো প্রথমে কিন্তু মুসলিম শাসক, এবং তার মধ্যে প্রথম কে বাংলা জয় করেন। অর্থাৎ তোমাদের কিন্তু এখন বলা হয় না বাংলা প্রথম জয় করেন কে। তার মানে তুমি যদি এইটা রাজশাহী ইউনিভার্সিটি আসছে, তুমি যদি এটা উত্তরটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এটা কোত্থেকে প্রশ্নটা আসছে। অর্থাৎ চারটা অপশন দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা ইসলামী কোন শাসককে বোঝাচ্ছে, অর্থাৎ মুসলিম কোন শাসককে বোঝাচ্ছে। দেখো এখানে কি যে বাংলা প্রথম জয় করেন কে, চারটাই। প্রথম বাংলা জয় করেন যে মুসলিম শাসকদের মধ্যে মধ্যযুগে আমরা জানি বখতিয়ার খিলজি 1204 সালে লক্ষণ সেনকে হারিয়ে তিনি বাংলা বা নদিয়া জয় করেন। তাহলে বখতিয়ার খিলজি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি প্রথম 1204 সালে কি করেন, তিনি বাংলা জয় করেন। আচ্ছা, তারপর আমরা দেখি যে দেখো এই বখতিয়ার খিলজির কথা বললাম যে তিনি তারপর মুঘল আমলে প্রাদেশিক রাজধানীতে তোমরা দেখো দেওয়ানি, প্রাদেশিক যে রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি কি ছিল? উপাধি কি ছিল? এই যে দেখো, আমরা জানি যে বর্তমানে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু বা প্রত্যেকটা যে আদালত রয়েছে তাদেরকে আমরা কি বলি, যে বিচারক বলি, তাই না? বিচারক বলি, জাজ বলি, ঠিক না? এই যে বিচারপতি বা বিচারপতি যারা রয়েছে, তাদেরকে ওই সময়ে অর্থাৎ মুঘল আমলে তাদেরকে কি বলা হতো, তাদের উপাধিটা কি ছিল? তাদের উপাধি ছিল, আমরা যথাক্রমে নিই, কাজী উল কুজাত। এটার মানে আমরা যদি দেখি এটার মানেটা কি, এটা দেখো, এটার মানে বিচার বিভাগীয় প্রধান। অর্থাৎ বিচার বিভাগীয় প্রধানকে বর্তমানে বলা হয় কি, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতিকে তখনকার সময় বলা হতো যে কাজী উল কুজ্জাত বা প্রধান বিচারপতি। আচ্ছা, তারপর দেখো শেষ মুঘল সম্রাট কে ছিলেন? আমরা যদি মুঘল সম্রাট তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা মনে রাখার উপায়টা কি। মনে রাখার উপায়টা বাবার ধরো বাবার একবার জ্বর, একবার জ্বর সারিল ঔষধে, সারিল ঔষধে। এইখানে দেখো বা দিয়ে বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 সালে তিনি মুঘল সাম্রাজ্য অর্থাৎ ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বাবরের ছেলে ছিল হুমায়ুন। আমরা জানি হুমায়ুন সম্পর্কে, হুমায়ুন বাংলাকে কি নামে করেছিল? হুমায়ুন, তিনি একজন কবিও ছিলেন। হুমায়ুনের ছেলে ছিল আকবর। আমরা আকবর জানি যে আকবর বলা হয় যে বাংলা সনের প্রবর্তক। আকবর আমরা বেসিক ক্লাসে কিন্তু সবগুলো আলোচনা করছি। যদি আকবরের ছেলে জাহাঙ্গীর, বাংলার যে তোমার যে ঢাকার রাজধানী করেছেন জাহাঙ্গীর। আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান। আমরা জানি প্রেমের তাজমহল বানিয়েছিলেন শাহজাহান। আর এই যে ঔষধেরটা আওরঙ্গজেব,
রঙ্গজেব আমরা বেসিক ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছিলাম একবার। সো এইটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক। সো এইখানে দেখো সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি কিন্তু তাকে কিন্তু সিপাহী বিদ্রোহের সময় যারা হচ্ছে বিরোধী বা যারা বিদ্রোহী ছিল তারা তাকে নেতা মেনেছিলেন। পরবর্তীতে যখন ইংরেজরা সবকিছুর কন্ট্রোল বা ক্ষমতা কন্ট্রোল করে ফেলে তখন কিন্তু তাকে রেঙ্গুনে অর্থাৎ মিয়ানমারে কিন্তু তাকে নির্বাসন দেয় এবং তার কবর কিন্তু সেখানে আছে। এই দেখো দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। আকবরের অর্থাৎ সম্রাট আকবরের সমাধিস্থল কোথায়? তিনি সেকান্দ্রায় কিন্তু তার সমাধিস্থল। ভারতের সেকান্দ্রাতে তোমার হচ্ছে তার সমাধিস্থল। ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে আমি বলেছি ইতিমধ্যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কিন্তু 1526 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন। তো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, বুঝছো? তারপরে আমরা যদি দেখি সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল। অর্থাৎ তোমার এখানে দেখো ঢাকা ইউনিভার্সিটি 2022 সালে কিন্তু এই প্রশ্নটা আসে যে আমাদের এই যে বাংলা নববর্ষ কিসের সঙ্গে মানে নিবিড়ভাবে সম্পর্ক ছিল, অর্থাৎ বাংলা এই নববর্ষটা কেন হচ্ছে ওই সময় তোমরা দেখবা যে বাংলা নববর্ষটা নিয়ে তোমার একটা ঝামেলা হয়। বাংলা নববর্ষ কিন্তু আমরা জানি যে 1 থেকে শুরু হয় না, বাংলা শুরু হয়েছে 593 বঙ্গাব্দ থেকে। তোমরা কি জানো এটা? 593 বঙ্গাব্দ থেকে বাংলা গণনা শুরু হয়েছে। আমরা যখন দেখি যে ইংরেজির ক্ষেত্রে দেখি যে খ্রিস্টাব্দ 1 খ্রিস্টাব্দ পহেলা খ্রিস্টাব্দ এটা হয়, কিন্তু এই বাংলার ক্ষেত্রে কিন্তু পহেলা যে তোমার যে বর্তমানে যে সাল ধরো 1330 বা 1334 এটা কিন্তু 593 থেকে শুরু হয়েছে। যাই হোক, এই যে বাংলা নববর্ষ যখন হয়েছে, অর্থাৎ নববর্ষটা কি নতুন বর্ষ যখন হচ্ছে যে যারা কৃষক রয়েছে তারা যখন ফসল কাটবে, ফসল কাটার ফলে তাদের মধ্যে কি হবে যে তাদের মধ্যে টাকা কিছু হাতের মধ্যে আসবে এবং যাতে করে তারা খাজনাটা পরিশোধ করতে পারে সেই কারণে কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে কৃষির সাথে। সো এটা কিন্তু অপশন সি, কৃষির সাথে। তারপর কৃষিকাজের দেখো কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন। তারপর আমরা যদি দেখি কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। জান্নাত অর্থাৎ আমি তোমাদেরকে বললাম যে সম্রাট হুমায়ুন তিনি কিন্তু একজন কি ছিলেন? একজন কবি ছিলেন। তিনি বাংলার রূপ রস গন্ধ দেখে তিনি পাগল হয়ে যান, আকুল হয়ে যান, তিনি বাংলাকে ভালোবেসে ফেলেন এবং তিনি বলেন ইয়েত জান্নাত হে। সো এই যে বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। কোন মুঘল সম্রাট? এটা কিন্তু অনেকবার আসে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিই 2017 সালে এটা আসছে, জাহাঙ্গীর জেএনইউ তে আসছে, বিসিএস ও আসছে। সো হুমায়ুন বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। তারপরে রয়েছে আমরা যদি দেখি, তারপর দেখো যে আমি তোমাদেরকে বললাম যে হুমায়ুন বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। তারপর হচ্ছে আমরা যদি দেখি সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ছিল? তো আমরা যদি বাবার বাবার হলো একবার, তারপর হচ্ছে জ্বর সারিল ঔষধে, অর্থাৎ তোমার যদি আমরা হিসাব করি যে বাবর প্রথম হচ্ছে বাবর, তারপর হচ্ছে আমরা কি হুমায়ুন, তারপরে কি আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে পঞ্চম। একদম সহজ, গুনে গুনে দেওয়া যায় আর কি। পঞ্চম শাসক ছিলেন যে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। আচ্ছা, তারপর পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের টোটাল 3টা যুদ্ধ হয়। এটা 1526 সালে, যে যুদ্ধের মাধ্যমে বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপর হচ্ছে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ বাবর আর হচ্ছে হিমুর মধ্যে হয়েছিল, যে যুদ্ধে আকবর আর হিমু। আর হচ্ছে 1761 সালে ইংরেজ আর মারাঠাদের মধ্যে। সো পানিপথ কিন্তু এমন না যে পানির মধ্যে মারামারি করে গোলাগুলি করে হচ্ছে যুদ্ধ করছে, না। পানিপথ হচ্ছে ভারতের একটা জায়গার নাম, ওই হরিয়ানা রাজ্যের একটা জায়গার নাম হচ্ছে পানিপথ। সো এই কারণে এটাকে পানিপথের যুদ্ধ বলা হয়, ঠিক আছে? এমন না যে তারা হচ্ছে নৌকা নিয়ে যুদ্ধ করছে। তারপর হচ্ছে 1761 সাল যে বিদেশি রাজা রাজ্যের কোহিনূর মানে বলতেছে যে ভারতের কোহিনূর এবং ময়ূর সিংহাসন চুরি করে নিয়ে গেছিল, মানে লুট করে নিয়ে গেছে আর সেই রাজার নাম হচ্ছে নাদির শাহ, পারস্যের সম্রাট নাদির শাহ। তিনি কিন্তু এই যে কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে গেছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি দেখি যে বুলবুলি হিন্দ বলা হয় কাকে? বুলবুলি হিন্দ বলা হয় তানসেনকে। তানসেন ছিল কে? তানসেন ছিল হচ্ছে তিনি হচ্ছে নবরত্নের, সম্রাট আকবরের নবরত্ন সবার একজন তানসেন। তিনি সঙ্গীতজ্ঞকে ছিলেন বলে তাকে বিশেষ উপাধি দেওয়া হয়। তারপর তানসেন কোন রাজদরবারের প্রধান সভা সঙ্গীতজ্ঞ ছিলেন? তিনি ছিলেন সেকান্দার যে তিনি সভা সঙ্গীতজ্ঞ ছিলেন। সেকান্দার কেন? কারণ সেকান্দার এটা হচ্ছে আকবরের যে একটা সভাসদ ছিল আর কি। তারপর হচ্ছে আমরা যদি দেখি পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তককে। পাট্টা ও কবুলিয়ত প্রথা প্রবর্তন করেন শেরশাহ। আমরা কিন্তু বেসিক ক্লাসে শেরশাহ অবদানগুলো পড়িয়েছে, তোমরা একটু। শেরশাহ একজন আফগান শাসক। তিনি জানো যে শেরশাহ একজন কি আফগান শাসক, এবং এই শেরশাহ তোমাদেরকে একটা মজার কাহিনী বলি। শেরশাহ কিন্তু তোমার 1540 সালে তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে
হুমায়ুনকে হারাই দেন। হারানোর পরে 1555 পর্যন্ত তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন। এই 15 বছর তিনি হচ্ছে এই শেরশাহ ক্ষমতায় ছিলেন। এর আগেও ছিল হুমায়ুন, এর পরেও ছিল 1556 সালে হুমায়ুন হচ্ছে এই শেরশাহ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় এবং তার পরবর্তীতে তিনি লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যান। কে? হুমায়ুন। তারপর হুমায়ুনের ছেলে আকবর মাত্র 12-13 বছর বয়সে তিনি ক্ষমতা আহরণ করেন। সো এই পাট্ট ও কবুলিয়ত হচ্ছে শেরশাহ, তিনি হচ্ছে এই শেরশাহ সূরি উৎপাদিত ভূমির পরিমাণ এবং শ্রেণীবিন্যাস করেন এবং বন্দোবস্ত উপকরণ হিসেবে কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন। অর্থাৎ ভূমিটা কত, কেমন, ভূমিটার উর্বরতা কেমন, এরকম শ্রেণী বিভাগ করেন এবং এটা যেন তার শাসন কার্যে, তার যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তার জন্য সহযোগিতা হয়, তার জন্য উপকার হয়, সে কারণে কিন্তু তিনি এই কাজটা করেন। তারপরে লালবাগ কেল্লার আদি নাম কি তোমরা জানো? এই লালবাগ কেল্লাটা এটা নির্মাণ করা হয়েছিল, যে আমরা জানি যে তোমার শাহজাদা আজম তিনি কিন্তু এটা নির্মাণ কাজ শুরু করেন। অর্থাৎ শাহজাদা আজম ছিলেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে, ঠিক আছে? এটা কিন্তু শুরু করছিলেন। তার মানে যখন তিনি শুরু করেন এটার নাম কি থাকবে? তাহলে আওরঙ্গজেবের নাম অনুসারে দেন। পরবর্তীতে তিনি এই দুর্গের কাজটা তিনি পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারেন নাই। না পারার কারণে তিনি হচ্ছে চলে যান হচ্ছে ভারতে। তাকে হচ্ছে দিল্লি থেকে ডাকা হয়, তার বাবা হচ্ছে আওরঙ্গজেব তাকে স্মরণ করেন এবং তিনি চলে যান। তো এই অসমাপ্ত কাজটা পরবর্তীতে সমাপ্ত করেন শায়েস্তা খান। তো এই যে এটার নাম ছিল লালবাগ কেল্লার আদি নামটা ছিল আওরঙ্গজেব বা আওরঙ্গাবাদ দুর্গ, যেটা হচ্ছে যে আওরঙ্গাবাদের ছেলে শাহজাদা আজম কাজটা শুরু করেছিলেন। তারপরে রয়েছে এই দেখো 1600, এই যে শাহজাদা মোহাম্মদ আজম 1678 সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। আমি একটু আগে তোমাদেরকে যে ইতিহাসটা বললাম। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি এটা সবাই জানো, কারণ তোমাদের সিরাজউদ্দৌলা নামে একটা তোমাদের কি রয়েছে, নাটক রয়েছে, তাই না? তো সিরাজউদ্দৌলার পূর্ব নাম হচ্ছে কি ছিল? মির্জা মোহাম্মদ। তার মানে কি ছিল? মির্জা মোহাম্মদ। উত্তর হচ্ছে এ। সো মির্জা মোহাম্মদ। তারপর কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? তোমরা জানো সোনারগাঁ একটা ঐতিহাসিক জায়গা, এটা কিন্তু বাংলার রাজধানী বিভিন্ন সময় ছিল সুলতানি আমল। অর্থাৎ তোমরা যদি দেখো ঈশা খাঁ সুলতানদের সময়, যে আমরা যদি ঈশা খাঁ, মুসা খাঁ তাদের কথা শুনি, তার মানে তারা কিন্তু ওই সুলতানি আমলে ছিল এবং ওই সময়ে সুলতানি আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল। ঈশা খাঁ রাজধানী ছিল সোনারগাঁও। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। তারপরে আমরা যদি বলি যে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোনটি? সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। ক্লিয়ার? ওকে। তারপরে ঢাকা শহরের গোড়াপত্তন হয়। তোমরা জানো ঢাকা একটা শহর ছিল অনেক আগে থেকে, কিন্তু এই যে ঢাকা শহরটাকে গোড়াপত্তন মানে কি? অর্থাৎ ঢাকা সর্বপ্রথম শহর হিসেবে স্বীকৃতি পায় মুঘল আমলে। মুঘল আমলে কি হয়েছিল? মুঘল আমলে সম্রাট যে তোমার হচ্ছে জাহাঙ্গীর, তিনি কিন্তু ঢাকাকে রাজধানী ঘোষণা করেন, যার কারণে মুঘল আমলে কিন্তু ঢাকা বাংলাদেশের প্রথম রাজধানী হয়। তারপর আমরা যদি দেখি যে দেখো এখানে যে মুঘল আমল আমরা দেখলাম, তার বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? তার মানে বাংলার একটা সুলতানি আমল ছিল। সুলতানি আমল মানে কি? অর্থাৎ এই অঞ্চলের সুলতানরা এই অঞ্চলকে স্বাধীনভাবে রাজ্যকে বা স্বাধীনভাবে শাসন করা শুরু করেন এবং এইটাই ছিল বাংলার একটা অন্যতম যে প্রধান দিক। এই স্বাধীন সুলতান কে ছিলেন? দেখো স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। পরীক্ষায় আসবে যে বাংলার প্রথম স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মোবারক শাহ। তিনি 1338 সালে, কত সালে? 1338 সালে তিনি হচ্ছে কি করেন? প্রথম সুলতানি বংশ প্রতিষ্ঠা করেন এবং এই যে বংশটা, এই বংশটা 1538 সাল পর্যন্ত এটা হচ্ছে কি হয়? এটা হচ্ছে তোমার কার্যকর ছিল বা ওরা শাসন ক্ষমতায় ছিল। অর্থাৎ 200 বছর বাংলায় সুলতানি আমল ছিল 200 বছর। এই যে তোমরা বিভিন্ন মসজিদ দেখো, এগুলো কিন্তু সুলতানি আমলের কাজ। তোমরা ফেনী বা বিভিন্ন জায়গায় কিন্তু অনেক দেশের আনাচে কানাচে বিভিন্ন কোর্ট দেখো বা বিভিন্ন দুর্গের মতো দেখো, এইগুলা কিন্তু বা এই যে সুলতানি আমলে কিন্তু বাংলা ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার দুইটাই কিন্তু হয় আর কি। দেখো ফখরুদ্দীন মোবারক শাহ। সুবেদার ইসলাম খান ঢাকার রাজধানী স্থাপন করেন কবে? 1610 সালে, অলরেডি আমরা বলেছি। তারপর হচ্ছে 1610, উত্তর হচ্ছে এ। তারপর হচ্ছে বাংলার প্রথম নবাব ছিলেন কে? সো নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, ঠিক আছে? বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তারপর কার শাসনামলে সমগ্র বাংলা বাঙ্গালাহ নামে পরিচিত হলো? দেখো পুরো বাংলাটা তোমার হচ্ছে ছোট ছোট জনপদে বিভক্ত ছিল। তো তখনকার সময় 6টা জনপদ ছিল। কয়টা জনপদ? 6টা জনপদ। এই 6টা জনপদকে কিন্তু ফখরুদ্দীন মোবারক শাহ কি করলেন? তিনি হচ্ছে প্রথম সুলতানি আমল প্রতিষ্ঠা করে গেলেন, কিন্তু তিনি কিন্তু একত্র করতে পারেন নাই। কিন্তু এই একত্রটা করেছেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন এই পুরো 6টা জনপদকে একত্রিত করেন, তখনই কিন্তু এটার নাম হয়
যে বাঙ্গালাহ, এবং তাকে কিন্তু শাহ-ই বাঙ্গালা উপাধি দেওয়া হয়। তার মানে শামসুদ্দিন ইলিয়াস শাহর উপাধি হচ্ছে শাহ-ই বাঙ্গালা। কেন তাকে শাহী বাঙ্গালা বলা হয়? কারণ তিনি হচ্ছে এই যে বাংলাটা, পুরো বাংলাটাকে তুমি ইউনাইটেড বা একত্রিত করেন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপর হচ্ছে, অর্থাৎ দেখো ১৫২ বছর ক্ষমতায় ছিল পুরার শাহী বংশ, এই আর কি। তারপর হচ্ছে আমরা দেখি যে ইবনে বতুতা যখন পর্যটনে আসেন তখন এখানকার শাসক কে ছিলেন, অর্থাৎ কোন সুলতানের আমলে ইবনে বতুতা এখানে আসেন? তো এটা খুবই সহজ, সুলতান 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 ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ যখন তিনি মুহাম্মদ বিন তুগলকের শাসনকালে তিনি ১৩৩৩ সালে ভারতবর্ষে আসেন, আর ১৩৪৬ সালে আমরা দেখি যে ইবনে বতুতা যে ভদ্রলোক ছিল, ইবনে বতুতা তিনি মরক্কোর ছিলেন। এই ইবনে বতুতা দুইবার আসেন, একবার হচ্ছে ভারতে, আমরা যদি দেখি ভারতে, এটা তোমরা বেসিক ক্লাসে দেখেছো, ভারতে আর হচ্ছে বাংলায়। ভারতে আসছে একবার, বাংলায় আসছে একবার। ভারতে আসছে ১৩৩৩ সালে, প্রথম আসছে ভারতে মুহাম্মদ বিন তুগলকের সময়, সরি ১৩৩৩ সালে। আর বাংলায় আসছে ১৩৪৬ সালে। কার আমলে? বাংলায় আসছে ফখরুদ্দিন মোবারক শাহ আমলে। তিনি কিন্তু সুলতানি বংশের প্রতিষ্ঠা ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ আমলে। সো বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও প্রত্যয়ন করেন কে? অপশন বি ইশাখা, একটু আগে আমরা পড়াইলাম, অপশন বি ইশাখা। তারপরে দেখো ইশাখা, দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? অর্থাৎ দিল্লির একজন সম্রাট ছিল যিনি হচ্ছে বাংলা থেকে যারা পর্তুগিজ আসছিল, অর্থাৎ পর্তুগিজরা কিন্তু এখানে ঘাঁটি গিরে বসছিল, সো তাদেরকে বিতাড়িত করছে। চলো আমরা দেখি কে, সেটা হচ্ছে শের শাহ। শের শাহ অনেকগুলো কাজ করছেন, তার মধ্যে একটা ভালো কাজ করছিলেন যে তিনি যে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন। তারপর হচ্ছে বাংলা সনের প্রবর্তক কে? ইজি, একদম ইজি, সেটা হচ্ছে কে বলতো? আকবর লক্ষণ একদম, আকবর, অপশন ডি আকবর। তারপর হচ্ছে ঢাকাস্থ ছোট কাটরা এবং বড় কাটরা নির্মাণ করে, তোমরা জানো এই সময় কিন্তু মুঘল যে স্থাপত্য, এই স্থাপত্য অনেক বিকশমান ছিল, অর্থাৎ এই ছোট কাটরা বড় কাটরা, অর্থাৎ মুঘলরা যেখানে গিয়েছে তারা কিছু স্থাপত্য শৈলীর নিদর্শন রেখে গিয়েছে, অর্থাৎ মুঘলদের স্থাপত্য শৈলী কিন্তু অনেক বিখ্যাত ছিল, সেই কারণে কিন্তু মুঘলদের এই স্থাপত্য শৈলীর নিদর্শন হচ্ছে ছোট কাটরা বড় কাটরা। তারপর হচ্ছে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন কে? লালবাগ দুর্গটা অসমাপ্তের কাজ সমাপ্ত করেন। এটা আসলে প্রশ্নটা আসলে সঠিক হয়নি, কারণ অসমাপ্ত কাজটা অসমাপ্তই রয়ে গেছে, অর্থাৎ অসমাপ্ত কাজটা এগিয়ে নিয়েছিলেন শায়েস্তা খান, কিন্তু তার যে মেয়ে পরিবেবীর মৃত্যুর কারণে কিন্তু তিনি কাজটা সম্পূর্ণ করতে পারেননি। এখনো কিন্তু তোমরা যদি যারা লালবাগ দুর্গে যদি তোমরা ভ্রমণ করো, তোমরা যদি একটু দেখতে যাও, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তো দেখলাম যে কিছু কাজ কিন্তু এখনো অসম্পূর্ণ, অর্থাৎ দুর্গটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারেন নাই। তোমরা যদি ভেতরে যাও তাহলে দেখবা যে কি, যে পরিবিবির মাজার রয়েছে, কিন্তু পরিবিবি কে ছিলেন? পরিবিবি ছিলেন যে শায়েস্তা খানের কন্যা। সো লালবাগ দুর্গের অসমাপ্ত কাজটা সমাপ্ত করার চেষ্টা করেন কে? শায়েস্তা খান। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে আমরা যদি দেখি যে ঢাকা গেট নির্মাণ করেন কে? ঢাকা গেট ধরো কোথায় এটা? ঢাকা গেট, ঢাকা গেট হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যারা শুনেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই কিন্তু ঢাকা গেট, অর্থাৎ তুমি যদি কার্জন হল দিয়ে তুমি দোহেল চত্বর দিয়ে তোমরা যদি বাংলা একাডেমি দিকে যাইতে চাও, তাহলে কিন্তু দুপাশে হচ্ছে ঢাকা গেট রয়েছে, এবং ঢাকা গেটটা কিন্তু বর্তমানে অত্যাধুনিক এবং খুব সুন্দরভাবে রং করা হয়েছে। তো ঢাকা গেট হচ্ছে ঢাকার প্রবেশদ্বার বলা হতো। তো এই ঢাকা গেটটা নির্মাণ করেছে মীর জুমলা। ওইখানে তোমরা একটা কামানও দেখতে পাবা মীর জুমলার। আচ্ছা, মীর জুমলা। বাংলার কোন সুলতানের শাসন বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়? বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কোন সুলতান? সুলতান অনেকজন ছিল, এর মধ্যে আলাউদ্দিন হোসেন শাহর সময় কিন্তু বাংলার তখন কি হয় যে একদম শ্রেষ্ঠ সময়, তখনকার যে এই সাহিত্যগুলো, পুঁথি সাহিত্য বা অন্যান্য অনেক যে সাহিত্য রয়েছে, সেই সাহিত্যগুলোর কিন্তু বিকাশ হয়েছে কোন সময়? এই সুলতান যে আলাউদ্দিন হোসেন শাহর আমলে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কোন কোন সুলতানকে আর কি। তারপরে দেখো আকবরনামা গ্রন্থের লেখককে? আকবরনামা গ্রন্থের লেখক তোমরা যদি একটু দেখো, এখানে কিন্তু আল বিরুনি না, আবুল ফজল। আবুল ফজল হচ্ছে আকবরনামা গ্রন্থের, যে আবুল ফজল একজন কবি লেখক ছিলেন, তিনি আকবরনামা নামে গ্রন্থটা লিখেছেন। তারপরে যদি দেখি যে আবুল ফজল, বখতিয়ার খিলজি কত সালে লক্ষণাবতী জয় করেন? লক্ষণাবতী, তো এটা হচ্ছে এই লক্ষণাবতী ১২০৪ সালে তিনি জয় করেন। ১২০৪ সালে বখতিয়ার খিলজি লক্ষণাবতী জয় করেন, অর্থাৎ তিনি মাত্র ১৭ জন অশ্বারোহী নিয়ে
অশ্বারোহী নিয়ে তিনি কিন্তু যে নদিয়ার যে রাজা ছিল লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেছেন। তো এই যে উনি কিভাবে নদিয়াকে জয় করতেন, তিনি কিভাবে যে তোমার হচ্ছে মানে তোমার লক্ষণ সেনকে হারিয়েছেন, এইটার বিস্তারিত কাহিনী কিন্তু আমরা লাইভ ক্লাসে আলোচনা করেছি। অর্থাৎ তোমরা যদি মনোযোগ সহকারে লাইভ ক্লাসটা শুনে থাকো, আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা যে তোমরা যে এইখানে যে রয়েছে এখানে তিনি কিভাবে হচ্ছে জয় করেছিলেন। অর্থাৎ এখানে তার জয়টা কিন্তু সহজ ছিল না, তিনি কিন্তু কঠোর, মানে তার যে তিনি ধরেন কিভাবে তোমার হচ্ছে একটু মানে খুবই কটু কৌশল অবলম্বন করে কি কৌশলে তিনি হচ্ছে বাংলা জয় করেছিলেন, এটার বিস্তারিত বর্ণনা কিন্তু আমরা লাইভ ক্লাসে দিয়েছি। কোন মোগল সম্রাট প্রথম বাংলা জয় করেন? কোন মোগল সম্রাট প্রথম বাংলা জয় করেন? সেটা হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবর 1576 সালে বাংলা জয় করেন। পরীক্ষায় এটা আসলে 1576 সালে বাংলা জয় করেন। তারপরে গ্র্যান্ড ট্রাঙ্কস রুট কোথা থেকে শুরু হয়? গ্র্যান্ড ট্রাঙ্কস রুটটা হচ্ছে তোমার এখানে দেখো সোনারগাঁও থেকে শুরু হয়। অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্কস রুটটা হচ্ছে 16 শতকে সুলতান শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত সুদীর্ঘ যে রুটটা হচ্ছে এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্কস রুট। সো এটা কিন্তু শেরশাহ দ্বারা নির্মিত করা হয়। ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থানান্তর করে? এটা হচ্ছে তোমার 1610 আমরা পড়িয়েছি। তারপর আমরা যদি দেখি পলাশীর যুদ্ধ সংঘটিত কোন নদীর তীরে? পলাশীর যুদ্ধ বাংলা, বিহার, উড়িষ্যার শেষ সম্রাট যে নবাব কে ছিল বলো তো দেখি, আশা করি তোমরা পারবা। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা কিন্তু যে আমরা যদি দেখি যে 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে, আমরা যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পলাশীর প্রান্তরে আর একটু কনসাইজ করে বললে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে তিনি কিন্তু পরাজিত হন। আর এটা আমি অনেক তথ্য দিয়ে দিলাম, অর্থাৎ তিনি হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। অপশন হচ্ছে বি। অপশন হচ্ছে কি? বি। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে ভাগীরথী, দেখো ভাগীরথী নদীর তীরে গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী কোথায় ছিল? সেটা খুবই তোমরা জানবা, সোনারগাঁও। সোনারগাঁও ছিল গিয়াসউদ্দিন আজম শাহের রাজধানী। তারপর হচ্ছে শেষ মুঘল সম্রাটের সমাধি কোথায়? আমি বলেছি যে তাকে রেঙ্গুনে নির্বাসন করা হয়েছিল, সেই কারণে তার সমাধিও রেঙ্গুনে। তারপর হচ্ছে আমরা যদি দেখি মুঘল শাসন আমলে কোন ক্রমটি ঠিক আছে? আমরা যদি পড়িয়েছি এটা, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর। অপশন কি? অপশন হচ্ছে সি। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? এখানে মুঘল স্থাপত্য অনেকগুলো আসছে, এর মধ্যে তোমার যদি লালবাগ কেল্লাটা আমরা যদি দেখি, এটা হচ্ছে মুঘল স্থাপত্যের একটা নিদর্শন। আমরা জানি যে সম্রাট আওরঙ্গজেবের ছেলে মোহাম্মদ আজম, শাহজাদা মোহাম্মদ আজম, তিনি কিন্তু এই যে লালবাগ দুর্গটা নির্মাণ কাজ শুরু করেন। লালবাগ দুর্গ নির্মাণ করা হয় আমরা জানি 1678 সালে তিনি এটা শুরু করেন আর কি, শেষ করতে পারেন নাই। যাই হোক, তারপরে দ্বীন-ই ইলাহি কোন সম্রাট প্রবর্তন করেন? এটা হচ্ছে সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি ধর্মের প্রবর্তন করেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি দেখি গ্র্যান্ড ট্রাঙ্কস রোডের নির্মাতা কে? গ্র্যান্ড ট্রাঙ্কস রোডের নির্মাতা আমরা পড়েছি অপশন ডি, শেরশাহ। তারপরে রয়েছে আমরা সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? নাম কি ছিল? রাজধানীর নাম ছিল সোনারগাঁও। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, কিন্তু এই সোনারগাঁও এই যে আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও এবং গৌড়, এই দুইটাই ছিল। তো এই সোনারগাঁও এবং গৌড় দুইটাই ছিল, প্রথমে সোনারগাঁও এবং তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে। তো আমরা যদি দেখি দুইটাই কিন্তু রাইট। তার মানে এখানে যেহেতু পরবর্তীতে রাজধানী ছিল, তুমি যদি এও দাও এটা রাইট, গৌড় দিলেও রাইট। তো তোমার দুইটাই কিন্তু রাইট, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে প্রথমে সোনারগাঁও ছিল এবং পরবর্তীতে তোমার এ এবং ডি দুইটাই উত্তর এটার মধ্যে। সো পরবর্তীতে গৌড়তে নিয়ে যাওয়া হয় আর কি। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? আমি বলেছি স্বাধীন সুলতানি শাসন ফখরুদ্দিন মোবারক শাহ প্রতিষ্ঠা করেন, অপশন সি। তারপরে রয়েছে বাংলার মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় কোন শতকে? অর্থাৎ বাংলার মুসলিম কখন শুরু হয়? আমরা জানি যে 1204 সালে বখতিয়ার খিলজি বাংলা জয় করেন। অর্থাৎ 1200 যেহেতু এটা ত্রয়োদশ, অর্থাৎ তোমার যে 1100 হইলে হবে দ্বাদশ, অর্থাৎ যে 1200 যাওয়ার পথিমধ্যে এটা, আর 1200 যেহেতু 1204 এটা 1300 যাওয়ার পথিমধ্যে, 1300 আমরা জানি 1204 মানে ত্রয়োদশ, অর্থাৎ ত্রয়োদশ শতকে বাংলার এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়, ত্রয়োদশ শতকে। তাজমহল দেখো এটা আমরা পড়িয়েছি, তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? তাজমহলটা তোমরা জানো যে এটা হচ্ছে তোমার সম্রাট শাহজাহানের আমলে হয়েছিল, যেটা হচ্ছে সপ্তদশ শতকে। অর্থাৎ তাজমহল হয়েছিল 1653 সালের দিকে সম্পন্ন হয়েছে। আর 1653 মানে হচ্ছে
1653 মানে হচ্ছে সপ্তদশ শতকে। আচ্ছা, তো এই ছিল আজকের মতো আমাদের। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইভাবে, আমি তো তোমাদের দেখিয়েছি, ধরো তো কি প্রশ্ন আসছে, তোমাদের অ্যানালাইসিসটা কি হবে? তোমাদের অ্যানালাইসিসটা হবে, দেখো আমরা এখানে কোন বংশ কে প্রতিষ্ঠা করেছে, আমরা এরকম যে প্রাচীন বাংলার ইতিহাসও দেখেছি, এটার মধ্যে কার কি অবদান, দেখো অবদান, রাজধানীগুলো আসছে যে কার কি রাজধানী আছে, হ্যাঁ এই রাজধানীগুলো পড়বা, কোন আমলে কি রাজধানী ছিল, আমরা একটা বেসিক ক্লাস আলোচনা করেছি। তারপর কার কি অবদান কি, হ্যাঁ অবদানগুলা কি, ধরো কোন মুঘল সম্রাট কি অবদান রেখেছে। তারপর মুসলিম শাসনের মধ্যে আমরা দেখবো যে সূচনা করছে কে, সূচনা এবং বিখ্যাত যে তোমার, আমরা যদি দেখি বিখ্যাত যারা শাসক ছিলেন তাদের কথা আসছে। তো এই বিষয়গুলো যদি বারবার পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক রেকর্ডেড ক্লাসে।